আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় নেতা, আপনার সময় 13 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এত সময় নাও লাগতে পারে, তাহলে তো আরো বেশি সবাই ভালো হবে। সময় চেয়ে নেয়, আমি কিন্তু সময় অনেক সময় ফিরিয়ে দিই। আজকে সেটি হওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য আমি প্রথমেই সরকারি দলকে ধন্যবাদ জানাতে চাই। কেন চাই? এই কারণে 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন, সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেয়া হতো, হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমনভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরো 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ সময়ের ধরে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে, আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন, কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বলল যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারবো, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার, তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন পেলাম, সে বলল যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বলল যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে কি পরিমাণ রুজি করতেন? বলল যে 1500 থেকে 2000 পার ডে। এখন কয় যে এখন 500-700 পারি না। এই মানুষগুলোর জন্য আমার বেশি দুঃখ লাগে। এটা কিন্তু 2-4 জন, 100-200 না, হাজার হাজার মানুষ, এর উপর তাদের জীবিকা চলে। এখন 150-500 টাকার তেল দিয়ে সে কি করবে? তার তো ওই পেশাটাই চলবে না। যদি আমাদের সংকট নাই, তাইলে অন্তত এই গরিব, দিন আনে দিন খায় মানুষের পর্যায়েরা, এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে যারা প্রফেশনাল গাড়ি চালায়, যারা কেবিং করে, তারা এটার উপরে একটা রেন্ট তাদেরকে পে করতে হয়, আবার তার ফ্যামিলি চালাইতে হয়। এখন আমি যিনি ওই কাজ করি না, আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, আমার জন্য 2000, তার জন্য 2000, এরকম করলে তো ওরা বাঁচবে না। এই ইন্ডাস্ট্রিটাই তো হুমকির মুখে পড়বে। তাদের বিষয়গুলো আমাদের সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত। আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন, যশোরের ডাব থেকে পানি বের করেই আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন, উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না, এটা আমি করবই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আইদার পার্টি অর পার্সন, আমরা ওই দিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি, মাত্রা বোধহয় কিছু কমে এসেছে।
ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ, সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো। কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসে নাই। প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন। কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো কেমনে বেশি, আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতি যখন আসে, ওরা সুযোগের অপেক্ষায় একদম খাদ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে পালাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ, যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো, এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে। এই দুইটা যখন জনগণ খুঁজে পাবে, তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না। প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। সেই জায়গায় আজকে সরকারি দল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছেন। মাননীয় মন্ত্রীর রেফারেন্স এসেছে, তিনি 2টো করেছেন, আর একটা সেশন করবেন কামিং শনিবারে। আচ্ছা, শনিবারের মধ্যে উনি বলেন নাই যে সমস্যার সমাধান হবে, উনি বলেছেন যে একটা সেশন হবে। আমি ওনাকে একটু হেল্প করলাম, আমি তাই শুনেছি। তো হ্যাঁ, আমরা কেন জয়েন্টলি করতে পারি না? কেন আমরা যদি জয়েন্টলি করতে পারতাম, তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত। মানুষ আশান্বিত হতো যে ভঙ্গুর ডেমোক্রেসি কোনো একটা জায়গা থেকে আবার রিফর্ম হওয়ার জন্য তারা লোড নিচ্ছে, তারা রিস্ক নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না, ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু ভাষায় দিচ্ছে। আমি আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি, তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দেয়। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে
সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি। আর আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক, আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো বুড়ো সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন ওই খেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া, আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই, আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই। আমরা পারবো ইনশাআল্লাহ, কেন পারবো না? শুধু একটা গুড ইন্টেনশন লাগবে আমাদের, এই জাতিকে আমরা বিল্ড আপ করবো। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চেয়ারে বসা লোকগুলো এখন ওই চেয়ারে, আবার দুই দিকের চেয়ারে বসা অনেকে এখানে নাই। আমরা কোথায় থাকবো জানি না, আমাদের জেনারেশন থাকবে, আমাদের প্রিয় দেশ থাকবে। আসুন না একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাই। এখন মরতে পারি, এই জায়গায় পড়ে যেতে পারি। 19 জুলাই 2024 তো পড়ে গেছিলাম, 24 না 25-এ। সেই পড়া থেকে অনেকে উঠে আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারে। হয়তো সংসদ প্লাজায় কালকে আমার জন্য আপনাদের দাঁড়ানো লাগতে পারে, কিন্তু একটু শান্তি নিয়ে মরি, যে দেশের জন্য ভালো কিছু করে যেতে পারলাম সবাই মিলে। আমাদের অ্যানসিস্টরস যারা ছিলেন, যেটুকু অ্যাটমসফিয়ার তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের সাকসেসরদের মিনিমাম এইটুকু আমাদের কাছে পাওনা। কিন্তু আমাদের সমাজ ওই জায়গায় নেই। আমরা আমাদের বেজ লাইনে আগে যাই, তারপরে ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠব। আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নেই। আমি স্পেসিফিক্যালি আমার কিছু। জি, মাননীয় নেতা, আপনার বক্তব্য কন্টিনিউ করেন, সময় আরো বাড়িয়ে দেন 3 মিনিট দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সরি, সময়ের দিকে খেয়াল করতে পারি না, এই জন্য আপনার কাছে মাপ চাচ্ছি। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকম হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করব, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বাড়তে সময় দেওয়ার জন্য। একটু ফিরত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। জনাব ইকবাল হাসান মাহমুদ, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই আমি আমার
মাননীয় বিরোধী দলের নেতাকে অভিনন্দন জানাতে চাই। আমি অনেকবার পার্লামেন্টে এসেছি, ওনার মতো সফট স্পোকেন বিরোধী দলের নেতা আমি খুব কম দেখেছি, তার জন্য ওনাকে আমার ধন্যবাদ দিই। উনি এখানে অনেক জিনিসের অবতারণা করেছেন। পার্টিকুলারলি উনি বলেছেন এই সংসদে যে তথ্য আমরা দেই সে তথ্য যেন সত্য হয়। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, এই হাউসে এসে সংসদ সদস্য হিসাবে যে শপথ নিয়েছি এবং মন্ত্রী হিসাবে যে শপথ নিয়েছি, সেই শপথের স্পিরিটেই এখানে কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়ার সুযোগ নাই। তাই আবারও আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আমার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছে যে এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেইন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অক্টিনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন, জেট ফুয়েলের মজুদ আছে 19,439 টন, মেরিন ফুয়েলের মজুদ আছে 1,026 টন, ফার্নেস অয়েলের মজুদ আছে 62,533 টন। মাননীয় স্পিকার, এটা হলো আমাদের আজকের মজুদ। আমরা ওনাদের ওখান থেকে বলা হয়েছে যে আমরা অপ্রতুল তেল দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতাকে অবগত করতে চাই, 2025 সালে ডিজেল ছিল দেওয়া হতো 313 টন, আর 2026 সালে আমরা দিয়েছি 467 টন। এখন ডিফারেন্স দেখেন, 154 টন। তার অর্থ আমরা 25 সালের থেকে 26 সালে এই মুহূর্তে অনেক বেশি দিয়েছি, প্রায় 37.5% বেশি আমরা সাপ্লাই করতেছি। তেমনি আমি যদি আপনার পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অক্সিজেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এটা আমার তৈরি করা না, এটা আমার যে 3টা প্রতিষ্ঠান আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের তৈরি করা স্টেটমেন্ট এবং তাদের কম্পিউটারের থেকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমি আপনাদের কোট করছি। সুতরাং এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার, এবং সেখানে লাইনটা থাকে আপনার, এবং সেই লাইনে আমার অভিজ্ঞতা যেটা, কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি।
আজকে যে আপনার ইলিগাল মার্কেট ওপেন হয়েছে, আপনার নিজের বক্তব্যে বলেছেন, এই জন্য বললাম যে আপনি খুব মিষ্টি কথা বলেন। আপনি নিজের বক্তৃতায় বলেছেন যে খারাপ লোক থাকতে পারে। এই খারাপ লোকেরা তেলের একটা ইনফরমাল মার্কেট তৈরি করে ফেলেছে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছে একটু ভদ্রতা করেছে। আমি একটু খোলাসা করেই বলি যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেড পরিচালনা করছি। আমাদের পুলিশ, আমাদের র্যাব, সময় সময় বিজিবি সবাই মিলে, এবং আমাদের প্রশাসনের ডিওনো, ম্যাজিস্ট্রেট সবাই মিলে রেড দিচ্ছে। রেড দিয়ে আমরা কিন্তু লক্ষ লক্ষ টন তেল উদ্ধার করেছি এবং বাজারে ছেড়েছি আমরা। সুতরাং আমরা যে মেজার নেই এটা ঠিক কথা না, আমরা নিচ্ছি, প্রতিদিন নিচ্ছি। এবং আমরা, আমার মন্ত্রণালয় প্রতিদিন সকালবেলা ডিসিএসপির সাথে বৈঠক করে, তাদের কাছে রিপোর্ট নেয়, সেইটাকে বিশ্লেষণ করে আমরা আবার নেক্সট ডিসিশনটা দেই। এটা প্রত্যেক দিন হয়। আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে যে আপনারা যে লাইনটা দেখে এসছেন, যাদের বক্তব্য শুনে এসছেন, আমার মনে হয় এদের বক্তব্য, সবার বক্তব্য এক না। হচ্ছেটা কি? হচ্ছে হলো যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না, এবং তারা ফোর্স হচ্ছে ইনফরমাল মার্কেটে যাওয়ার জন্য, তেল কেনার জন্য। যার ফলে আপনারা এটাকে ক্রাইসিস বলছেন, এটা ক্রাইসিস না। এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আপনারা এই যে ক্রাইসিসটা যেটা আছে, আমি যেটা বলছি লাইনের যে ক্রাইসিসটা আছে, আসুন আমরা একসাথে জনমত সৃষ্টি করি, যেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের টাকা দিয়ে আমরা বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি। এই তেল দিয়ে অসাধু ব্যবসা করার জন্য নয়, এই তেল দিয়ে জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। দেখবেন আমার মিলে যে সবাই যদি নামে এটাতে নিয়ে পজিটিভ উদ্দেশ্য যদি আমি মনে করি এই লাইন থাকবে না, এই লাইন অনেক ছোট হয়ে যাবে। এই অ্যাপিল আপনাদের কাছে আমি করছি। আর 2 নম্বর, আপনারা দাম বাড়ানো নিয়ে কথা বলেছেন। আমরা সরকার, আমি ধন্যবাদ দেই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ঠিক আছে, আপনারা না বলে থেকে আমি শুনছি দাম বাড়ানোর কথা বলেছে। শুধু এইটুকু বলে রাখি, আমরা এই ইরান যুদ্ধের পরে আপনার যে তেল ইরান যুদ্ধের আগে দিতাম পেট্রোল পাম্পগুলোতে, তারপরে আমরা এই যে আপনাদেরকে ফিগার দিলাম, এত বৃদ্ধি করার পরেও যে লাইনটা আছে, এই লাইনের ব্যাপারে আসুন আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি এবং এই লাইনটাকে বন্ধ করি। আর এলপিজির কথা বলেছে আমার এক সহকর্মী, মাননীয় বিরোধী দলের সদস্য, যে এলপিজির দাম বেড়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার একটা ইন্ডিমিনিটি বিল পাস করে পুরা এলপিজি সেক্টরটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে। আর এখানে সরকারের কোনো কন্ট্রোল নাই, এটাকে কন্ট্রোল করে এনার্জি কমিশন। তারা এনার্জি কমিশনের কাছে যায়, এনার্জি কমিশনের যে প্রসেস গণশুনানি করে দাম বাড়িয়ে দেয়। সুতরাং জি, মাননীয় মন্ত্রী, আপনি বক্তব্য অব্যাহত রাখুন, আরো 2 মিনিট সময় বাড়ানো হলো। ঠিক আছে, ধন্যবাদ। কমিশনের
কাছে এটা জবাবদিহিতা করতে হবে, আমরাও জানতে চাইতে পারি, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাইভেট হাতে ছেড়ে দিয়েছে। এটা একটা হলো ফ্যাসিস্ট সরকারের একটা কৃতিত্ব। বরঞ্চ আমরা সরকারে এসে এই যে আইন ইনডিমনিটি ল করেছিল, সেই লটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাতিল করেছি এবং এই সেশনে আমরা সেটাকে পাশ করেছি। সেই ইনডিমনিটি ল নাই। এখন আমাদেরকে যদি কোনো কিছু ক্রয় করতে হয়, তেল ক্রয় করতে হয়, বিদ্যুৎ ক্রয় করতে হয়, তাহলে আমাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে পারচেস কমিটি যেতে হয়। সুতরাং আমরা এই জ্বালানি সেক্টরে আইনের মধ্যে আবদ্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা অনেক কিছু ওনার কাছে চেয়েছি যেটা জনবান্ধব না, উনি সেগুলো গ্রহণ করে নাই। আমরা থাইল্যান্ডের কথা বলেছি, থাইল্যান্ড বাড়ি থেকে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে বলেছি, উনি নেন নাই। আমরা পাকিস্তানের কথা বলেছি, উনি গ্রহণ করেন নাই। আমরা স্কুল বাড়ি থেকে করতে বলেছি, ওটাও উনি গ্রহণ করেন নাই। উনি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চান নাই। সেই জন্যই আমরা এই ব্যাপারে খুব লিবারাল আছি। আমরা যথাসাধ্য তেল, আমাদের যা তেল দেওয়া দরকার তাই দিয়ে যাচ্ছি। যদি আমি মনে করি এই লাইনটা, যে লাইনকে নিয়ে আপনার ধন্যবাদ। এক মিনিট। জি, এই লাইনটা কি, আপনার সাংবাদিককে অনুরোধ করেছি আমি যে আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখেন যে এই লাইনটা কি সত্যি প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও আমি বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সদস্য এবং আমার ট্রেজারি বেঞ্চের সদস্যদের কাছে অনুরোধ করব, আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে এবং আমরা যে সচেষ্ট, আমরা যে বিলিয়ন ডলারের তেল আমদানি জনগণের জন্য, সেটা জনগণের কাছে দেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। জি, মাননীয় বিরোধী দলের নেতা। ফেরত দিয়েছিলাম তো, আমাকে 1 মিনিট দেন, আর আধা মিনিট আপনার জিম্মায় থাকুক। আচ্ছা, 1 মিনিট। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আসলে এই সিচুয়েশনে কিছু মানুষ যে কষ্ট পেয়েছেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সম্মানিত মন্ত্রী তিনি বলেছেন যে কিছু মানুষ হয়তোবা খারাপ মতলবে এখানে এসেছিল, আবার কিছু মানুষের জন্য কষ্ট পেয়েছে। তো দীর্ঘদিন সময় তো কষ্ট পেয়েছে, আমরা কি তাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করে কথা বলতে পারি যে আমরা সরি, আপনাদের যে কষ্ট হয়েছে। এই সংসদ এখন থেকে বা সরকার এখন থেকে চেষ্টা করবে এই কষ্ট যাতে না হয়। কারণ আমরা যদি সবাইকে একই পাল্লা হিসাবে নেই, যে মানুষগুলা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই অমানসিক কষ্ট করেছে, তারা কিন্তু বাড়তি ব্যথা পাবে। তারা মনে করবে যে সবাইকে একই কাতারে ফেলে দেওয়া হয়েছে। আর ইনোসেন্ট মানুষগুলোই বেশি, মতলববাজ খুবই কম যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, আর নিরীহ মানুষকে যেন আর কষ্ট দেওয়া না হয়। জি, মাইক্রোফোনটা অন করেন প্লিজ। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমরা আছি, আমাদের জায়গায় আছি, আমরা যে কোনো কোঅপারেশনের জন্য রেডি, এবং সরকার কিভাবে নেবে এটা সরকারের ব্যাপার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন হাউস অব দ্য লিডার মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যবৃন্দ,
আমি প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই যেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য, যে বিষয়টি বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, এবং সেজন্যই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। মাননীয় স্পিকার, সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি, দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। পরিশেষে মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বলেই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।